তার নাম সালমান আহমেদ আলভি। ওনার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে। উনি এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। ঘটনাটি ছিল গোলদার বাড়িকে কেন্দ্র করে। আর এই ঘটনাটি মূলত ওনার নিজের পরিবারের সাথেই ঘটে যাওয়া, এমনকি এই ঘটনার অন্যতম একজন ভিকটিম উনি নিজেও। ঘটনাটির সূত্রপাত ঘটে 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটা সময় ওনার নানাকে কেন্দ্র করে। ওনার নানা বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তালতলা বাহাদুরপুর গ্রামে। ওনার নানা কিন্তু কৃষিকাজ করতেন। তো ওনার যে ক্ষেত ছিল, যেই ক্ষেতে ওনার ধান লাগানো ছিল, ধান কাটার পর ওখানে কিন্তু কিছু জিনিস পড়ে থাকে, মাটির সাথে ধানের যে অংশটা লেগে থাকে, এটাকে ওনাদের স্থানীয় ভাষায় নাড়া বলে থাকে। বাংলাদেশের অনেক জায়গায় এই টাইপের শব্দ স্থানীয় ভাষায় এক এক জায়গায় এক এক রকম নামে এটা অভিহিত হয়ে থাকে আর কি। তো ওই জিনিসগুলো উনি আনতে যাবেন, তবে যাবার জন্য কিন্তু বেশ অনেকটা পথ ওনাকে অতিক্রম করতে হবে, বিল পেরিয়ে খাল পেরিয়ে, এরপর নৌকা নিয়ে সেখানে যেতে হবে। তো এতটুকু পথ যে উনি যাবেন, এই পথে কিন্তু কোনো সাথী উনি পেলেন না। ওই দিন আরো অনেকেই বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আর ওনারও বের হতে দেরি হয়েছে, যার কারণে উনি আর কোনো সঙ্গী পেলেন না। কি আর করা, উনি একাই নৌকাটি নিয়ে বেরিয়ে গেলেন। নৌকা যে একদম ছোট ডিঙি নৌকা ছিল এটাও না, মানে মাঝারি সাইজের একটা নৌকা ছিল। দুজন মিলে চালালে ভালো, তবে একাও চালানো যায়। যেহেতু ওই নাড়াগুলো উঠাবেন, তাই একদম ছোট নৌকা নিলে তো সমস্যা, যার কারণে উনি মোটামুটি সাইজ অনুযায়ী নৌকাটা নিয়েছিলেন আর কি। তো উনি গিয়েছেন, সেখানে গিয়ে নাড়া তুলেছেন। যেহেতু একা মানুষ, সময় তো বেশি লেগে গেছে। আর বাড়িতে উনি বলে গিয়েছিলেন যে ওনার আসতে কিন্তু দেরি হতে পারে। যেহেতু একা যাবেন, দুজনের কাজ যদি একা করতে হয় তাহলে তো সময় বেশিই লাগবে। উনি ওনার জমিতে ঠিকঠাক মতোই পৌঁছে গিয়েছেন। কাজ করতে করতে সন্ধ্যা তো লেগেছেই, সন্ধ্যা পার হয়ে এশার আজানও পর্যন্ত দিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। এরপরে গিয়ে ওনার কাজ শেষ হয়েছে। তারপর উনি নৌকা নিয়ে আসছেন। সারাদিন কাজ করেও ক্লান্ত, এখন নৌকাও তো ভারী হয়ে গেছে, এই নাড়ার একটা ওয়েট তো আছে। আবার উনি একা মানুষ, আস্তে আস্তে নৌকা বাইছেন। অনেকটা পথ কিন্তু আবার নৌকা বেয়ে তারপর বাড়িতে আসতে হবে। উনি মোটামুটি অর্ধেক পথ পাড়ি দিয়েও ফেলেছেন। এরপর একটা জায়গা পরে, ওখানে কিন্তু একটা ভিটার মতো আছে। সেই ভিটায় বড় বড় কয়েকটা তাল গাছ রয়েছে, ঝোপ জঙ্গল রয়েছে। উনি যখন ওই ভিটার পাশ দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন দূরে সাদা কাপড় পরা একটা মহিলা পানির উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি এটা দেখলেন, দেখার পর চিন্তা করলেন যে এই ভিটায় তো বিভিন্ন সময় ভয়ের ঘটনা ঘটে, নিশ্চয়ই আজকে আমার সাথেও ভয়ের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। এখন কি আর করা, বাড়িতে তো যেতে হবে। এর মধ্যে উনি খেয়াল করলেন এই যে নারী অবয়বটা, এই নারী অবয়বটার চেহারা বৃদ্ধ মানুষের মতো হলেও ওই রকম ভয়ঙ্কর যে তা কিন্তু না। কিন্তু পানির উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, এটা নিঃসন্দেহে ভয়ঙ্কর একটা ব্যাপার। এরপরে যেটা হয় তা হচ্ছে, নানা খেয়াল করলেন ওই মহিলাটা দৌড়ে ভিটার উপরে উঠে গেল। ভিটার উপরে ওঠার পর ওই যে তাল গাছ রয়েছে, এই তাল গাছে ওঠা শুরু করেছে। তবে তাল গাছে ওঠা শুরু করেছে মাথা নিচের দিক দিয়ে, পা উপরের দিকে দিয়ে, এইভাবে কিন্তু তরতর করে উঠে গেল। ওঠার পর যখনই তাল গাছের উপরে সে উঠেছে, সাথে সাথে তাল গাছের মাথায় আগুন ধরে গেল। এটা দেখার পর উনি প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি যেই জায়গাটাতে এসে নৌকা নিয়ে দাঁড়িয়েছেন, ওখান থেকে কিছুটা দূরে কিন্তু কয়েকটা বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘরের মধ্যে কিন্তু আলো জ্বলছে, মানে ওই বাড়ির লোকজন তখনও জেগে আছেন আর কি। কারণ রাত আনুমানিক 8:30 কি 9টার দিকে উনি ওনার জমি থেকে বের হয়েছেন। এতটা পথ আবার উনি পার হয়েছেন, ঘন্টাখানেক সময় তো লেগেই গেছে এর ভেতরে। আর গ্রামের মানুষজন ওই সময়ের প্রেক্ষাপটে, এই 1980 থেকে 85 সালের প্রেক্ষাপটে, ওখানে তো আর ইলেকট্রিসিটি ছিল না ওই সময়। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেও ওনারা হয়তো বা কোনো কারণে জেগেছিলেন, আলো জ্বলছিল, প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলছিল। উনি আশা করেছিলেন যে ওই বাড়ির লোকজন হয়তো ওনার চিৎকার শুনবেন, সাহায্যের জন্য এগিয়ে আসবেন। এখন উনি তো চিৎকার চেঁচামেচি করছেন, সমস্যা হয় কি, ওই বাড়ির যারা লোকজন আছে তারাও কিন্তু এই চিৎকার চেঁচামেচি শুনছে। তারা শুনছে ওই ভিটার দিক থেকে শব্দটা আসছে। এদিকে এই ভিটায় তো রাত বিরেতে বিভিন্ন সময় মায়াবী ডাক শোনা যায়। ওনারা চিন্তা করছেন নিশ্চয়ই এটা কোনো ভুতুরে ডাক। এটাতে ওনারা পাত্তা দিচ্ছেন না, উল্টো এই ডাক শোনার পর ওনারা নিজেরাই দোয়া দুরুদ করে শরীরে ফু দিচ্ছেন।
তবে একজন ব্যক্তির মনে একটু সন্দেহ লাগে, তা হচ্ছে যে কেন জানি এই রকম ডাক কোনো মানুষেরই মনে হচ্ছে। উনি 5 ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। বের হয়ে ওনার বাড়ি থেকে দূরে যখন টর্চ লাইট মেরেছেন এই ভিটার দিকে, উনি কিন্তু তখন ওই তাল গাছের মাথায় কোনো আগুন জ্বলা দেখছেন না। উনি দেখতে পেলেন যে একটা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাটা মনে হচ্ছে যে ওই ভিটার সাথেই লেগে গেছে, মানে পানির উপর ছিল তো, হয়তো আস্তে আস্তে হালকা ঢেউে হোক বা যে কোনো কারণেই হোক ওই ভিটার দিকে সরে গেছে। মনে হচ্ছে ওই নৌকার উপরে কেউ একজন আছে। তখন তো উনি বুঝতে পারছেন ঘটনাটা কি। এই লোকটাই মনে হয় চিৎকার চেঁচামেচি করছিল। নানা কিন্তু চিৎকার করতে করতে একটা সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওই লোক আবার তখন নৌকা নিয়ে আগানো শুরু করেছে, সাথে অন্য লোকও নিয়ে এসছে সাথে করে আর কি, যাতে করে ওনার একটু সহযোগিতা হয়। ওনারা এসে দেখেন যে এই নানা উনি কিন্তু এই ভিটার একটা পাশে পড়ে আছেন, অথচ উনি কিন্তু নৌকার উপরে ছিলেন। ওনারা ধরাধরি করে ওনাদের বাড়িতে নিয়ে আসেন, নৌকাও সাথে করে নিয়ে আসেন। নানার জ্ঞান ফেরানো হলো। এরপর নানা স্বাভাবিকভাবেই বললেন যে ঘটনাটা কি হয়েছিল। তখন ওনারা বললেন যে আসলে এখানে তো এই টাইপের ঘটনা ঘটে, এই ভিটাটা খুব একটা বেশি ভালো না, মাঝে মাঝে রাতের বেলা অনেকে ভয় টয় পায়। যাক, আপনি আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ। তো নানা এরপর নৌকা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর বাড়ির সদস্যদেরকেও কিন্তু এই বিষয়টা সবিস্তরে খুলে বলেন। তবে ওই রাত থেকেই নানার শরীর কিন্তু খারাপ হতে শুরু করে। আস্তে আস্তে শরীর এত খারাপ হয় উনি বিছানা ছেড়েও আর উঠতে পারতেন না। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, ঝাড়ফুঁক করা হয়েছে। টানা প্রায় 2 বছর উনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। 2 বছর পর আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি সুস্থ হয়েছেন। এই দীর্ঘ সময়ে কিন্তু অনেক হুজুর কবিরাজ ঝাড়ফুঁক করানো হয়েছে, মানে কোনো কিছুই বাকি নাই আর কি। যাক, আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়েছিলেন। এরপর দেখা গেল যে ওনার যে মেয়ে, এই নানার যিনি মেয়ে, তার নাম হচ্ছে মিনারা, সবাই তাকে মিনু বলে ডাকেন। তো এই যে মিনু আন্টির সন্তান হচ্ছে এই যে আলভি ভাই। তো ওনার বিয়ে হয়। এই আলভি ভাইয়ের বাবা উনি যশোর ক্যান্টনমেন্টে চাকরি করতেন। আর যেখানে বাসাটা নেওয়া হয়েছিল, বিয়ের পরে তো যশোরে নিয়ে আসছেন তো এই যে মিনু আন্টিকে, মানে আলভি ভাইয়ের মাকে। তো ওনাকে যখন নিয়ে আসা হয়েছে ওখানে দেখা যেত যে যেই কাজে উনি নিয়োজিত ছিলেন এই আলভি ভাইয়ের বাবা, রাত বিরেতে আসতে হতো, অনেক সময় লেগে যেত। এরপর অদ্ভুত কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে এই আলভি ভাইয়ের মা শুনছেন যে তার ভাই, মানে আপন ভাই, মানে হচ্ছে আলভি ভাইয়ের মামা ডাকছে, এ মিনু, এ মিনু, দরজা খোল, আমি আসছি। কি মনে করে দরজা খুলতে যাবেন, মানে ঘরের ছিটকিনি খুলে দেবেন, এমন সময় মনে পড়লো আরে আমার ভাই তো এখানে আসার কথা না। উনি আর দরজা খোলেন না। যখনই দরজা খোলেন না তখন মনে হলো বাইরে থেকে কেউ বুঝে গেছে যে উনি বিষয়টা ধরতে পেরেছেন। এরপরে কিন্তু আর কোনো ডাকাডাকির শব্দ নাই। এর 1-2 দিন পরে গভীর রাত্রে, তখনও কিন্তু এই যে আলভি ভাইয়ের বাবা উনি বাসায় ফেরেননি, তখন আলভি ভাইয়ের মাকে বাইরে থেকে ওনার নানার কণ্ঠে ডাকছে যে এই মিনু, এই মিনু, আমি আসছি, দরজা খোল। তো উনি এবারও কিন্তু খুলতে যাবেন, যেহেতু ওনার বাবা আসে। তখন হঠাৎ করে ওনার মনে পড়ে আরে আমার বাবা তো সেই নল সিটিতে, ওখান থেকে তো এখানে আসার কথা না। আর তাছাড়া দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন, উনি জার্নি করে এখন তো এখানে আসবেনও না, এখানে তো অন্য কোনো ব্যাপার রয়েছে। তো উনি আর দরজা খোলেন না। এরকম যে 1-2 বার হয়েছে তা কিন্তু না, বহুবার হয়েছে। এভাবেই কাটছিল সময় ভয়ে ভয়ে। এর ভিতরে ওনারা হুজুর কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। যে যার মতো করে তদবির করেছেন, বাড়ি বন্ধ দিয়েছেন, ওই যে লাউ সেই কদু বলতে যেটা বোঝায় আর কি, ওই রকমই আর কি, কোনো পরিবর্তন নেই। এভাবেই কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে এই আলভি ভাইয়ের বড় ভাই ওনার মায়ের গর্ভে আসেন। এরপর থেকে শুরু হয় ঘটনার নতুন একটা মোড়। ওনার মা স্বপ্নে একটা অদ্ভুত মহিলাকে দেখতে থাকেন, সাদা কাপড় পরা, চুল কিছুটা বড়, কিছুটা বড় বলতে মানে স্বাভাবিক যে চুলের দৈর্ঘ্য আমরা
আমাদের বাংলাদেশের নারীদেরকে দেখি তার থেকে একটু বড়। এই মহিলাটা এসে আলভি ভাইয়ের মাকে স্বপ্নের মধ্যে ভয় দেখাতে থাকে, বলতে থাকে তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাব এটাকে। আলভি ভাইয়ের মা তো উনি বলেন যে না আমি দেব না। এদিকে স্বপ্নের মধ্যে উনি বিভিন্ন ধরনের ভয় ভীতিমূলক বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতেন, মনে হতো যে কেউ তাকে ভয় দেখাচ্ছে, এরকম অনেক কিছু উনি দেখতেন আর কি। এভাবেই চলতে থাকে। একটা পর্যায়ে আলভি ভাইয়ের বড় ভাইয়ের জন্ম হয়। বড় ভাইয়ের জন্ম হবার পর থেকেই নাকি সে খুব কান্নাকাটি করত, আর শরীরে জ্বর ছিল। জন্মের পর থেকে ওনার মা আবার স্বপ্নে উনি দেখতে থাকলেন সেই মহিলাটাকে। সে মহিলা বলতেছে এবার তো আমি একে নিয়ে যাবই রে, এর থেকে ভালো তুই এমনি এমনি আমাকে দিয়ে দে। আলভি ভাইয়ের মা বলে না আমি তো একে দেব না, কোনোভাবেই দেব না। তো এরকম একদিন, 2 দিন, 3 দিন এরকম দেখেছেন। এরপরে আলভি ভাইয়ের মা স্বপ্নে দেখেন যে এবারে ওই মহিলা এক হেঁচকা টানে আলভি ভাইয়ের মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, নিয়ে বলছে এই দেখ আমি নিয়ে যাচ্ছি, কিছুই তো করতে পারলি না রে। ঠিক তার পরদিনই আলভি ভাইয়ের বড় ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তার শরীরটা নাকি একদম কালো হয়ে গিয়েছিল, মানে একদম মিচমিচে কালো। এত কালো দেখেই বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক কোনো বিষয় না। এভাবেই ওনার বড় ভাইয়ের মৃত্যু হয়। এরপর জন্ম হয় আলভি ভাইয়ের। উনি যখন জন্মগ্রহণ করেন ওনার জন্মের সময়ও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন আলভি ভাইয়ের আম্মু। আলভি ভাই বড় হচ্ছিলেন, তবে ওনার বড় ভাইয়ের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল এরকম গুরুতর সমস্যা ওনার ক্ষেত্রে হয়নি। আর তাছাড়া ওনার বিভিন্ন ধরনের হুজুর কবিরাজ দেখাচ্ছিলেন, আল্লাহর রহমতে কিছু কিছু ক্ষেত্রে কাজও হচ্ছিল। তো আলভি ভাইয়ের সাথে ঘটনা যেটা ঘটে তা হচ্ছে যে উনি ছোটবেলাতেই নাকি ঘুমের ভেতরে ভয়ঙ্কর কিছু দেখে চিৎকার চেঁচামেচি করে উঠতেন। উনি নাকি বলতেন এই নিয়ে গেল, এই নিয়ে গেল রে, আমারে নিয়ে গেল, এরকম ঘুমের ভিতরে চিৎকার করে উঠে বিছানা ছেড়ে উঠে হাঁটা ধরতেন, এদিক ওদিক চলে যেতেন। তখন ঘরের লোকজন ওনাকে থামাতেন। এমনও হয়েছে যে রাতের বেলা উনি জল বিয়োগ করার জন্য উঠেছেন, ওনার সাথে লোক গিয়েছে, ওনার আব্বু গিয়েছে বা আম্মু গিয়েছে, তো উনি জল বিয়োগ করার জন্য এক পাশে গিয়ে বসেছেন, মানে ছোট মানুষ তো ওয়াশরুমেও যান নাই। বসার পর ওনার আব্বু যদি গিয়ে থাকেন বা ওনার আম্মু যদি গিয়ে থাকেন, ওনারা দেখেন যে হঠাৎ করে উনি উঠে দাঁড়িয়ে কোনো একটা জঙ্গলের দিকে হেঁটে চলে যাচ্ছেন। আজব বিষয়, ওনারা তো ডাকাডাকি করছেন কিন্তু এই কোনো ডাক তার কানে ঢুকছে না। তখন দৌড়ে গিয়ে ওনারা যখন তাকে ধরেন তখন ওনার সেন্স ফেরত আসে। এরকম কিন্তু বহুবার ঘটেছে। এরপর দেখা গেল যে ওনার ইমিডিয়েট পরের যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে জান্নাতুল। জন্মগ্রহণ করার পরপরই এই সমস্যা তার সাথে শুরু হয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম যে একজন কবিরাজ বলেছিলেন যে যখনই এই আলভি ভাইয়ের আম্মুর কোলের ভিতরে কেউ উঠবে, বিশেষ করে ওনার সন্তান বা একদম ওনার সাথে মিশে কেউ শুয়ে থাকবে, তখন সে আক্রান্ত হবে। তো এই কারণেই মূলত এই আলভি ভাই পরবর্তীতে আক্রান্ত হয়েছেন। এরপরে ওনার যে ইমিডিয়েট ছোট বোন জান্নাতুল সে আক্রান্ত হয়েছে। সেও কিন্তু কান্নাকাটি করতো একদম ছোটবেলায়। যখন আস্তে আস্তে সে বড় হতে থাকে, ঘুমের মধ্যে সে প্রতি রাত্রেই এই নিয়ে গেল, আমারে নিয়ে গেল, এই এটা কিরি, খুব ভয়ঙ্কর জিনিস, এরকম বলে না উনি চিৎকার করে উঠতেন। এটা নিয়েও অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে। এখন কিন্তু এই জান্নাতুল আপু ক্লাস 9-এ পড়েন। এখনো মাঝে মাঝেই উনি ঘুমের ঘোরে চিৎকার করে ওঠেন। কবিরাজ বলেছিলেন যে ওই রাতে এই আলভি ভাইয়ের নানা উনি যে জিনিসটা দেখেছিলেন ওই সময় থেকেই ওই জিনিসটা আলভি ভাইয়ের নানার পিছু নিয়েছে। তার কারণেই বংশ পরম্পরায় 3টা জেনারেশন এটা ভোগ করছে। আলভি ভাইয়ের নানা কিছুদিন ভোগ করেছেন, এরপর ওনার মা সরাসরি কিছুদিন ভোগ করেছেন, এরপর থেকে ওনার সন্তানরা এই বিষয়টা নিয়ে এই বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন।
এটা কিন্তু এখনো চলমান রয়েছে। আলভি ভাইয়ের সাথে এখন তেমন কিছু হয় না, তবে জান্নাতুল আপুর সাথে এখন সমস্যা চলমান রয়েছে, তবে সেটা এতটা তীব্র না হলেও সেটা এখনো চলছে। আর আলভি ভাই জানিয়েছেন যে ওনার বর্তমান ভাই বোন হচ্ছে 5 জন, তবে যেই ভাই মারা গিয়েছেন অনেক ছোটবেলাতে তাকে ধরলে 6 জন। এটাই ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এই যে ওনার নানা যে জিনিসটা দেখলেন, এটা দেখার পেছনে কি ওনার কোনো হাত ছিল? তা কিন্তু না, কোনো কারণে সামনে পড়ে গেছে। এরপর উনি কি ভয়ঙ্কর ভাবে এটা সাফারার হয়েছেন, তারপর থেকে তো চলছেই এটা। এর ভেতরে আলভি ভাইয়ের বড় ভাইও মারা গিয়েছেন। আসলে এই ধরনের বিপদ কখন কার সাথে ঘটবে এটা বলাটা খুবই মুশকিল। আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে না রাখেন, হেফাজত না করেন, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই বিপদ হয়ে যাবে বা বিপদ হয়ে যায়। প্রিয় লিসেনার্স, দোয়া দ্বারা অনেক কিছুর পরিবর্তন ঘটে। আমরা সব সময় একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের হঠাৎ বিপদ থেকে হেফাজতে রাখেন। হঠাৎ বিপদ থেকে হেফাজতে থাকার বেশ কয়েকটি আমল রয়েছে। এই আমলগুলো কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে এবং কি করতেও হবে। এগুলো যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন, তার একটা নিরাপত্তা বলয়ে আমরা থাকব। এর মধ্যে 2টি আমল আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা একটা দোয়া পড়ব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা বাইরে যাবার ক্ষেত্রে কমপক্ষে 3 বার অথবা 7 বার পরে শরীরে ফু দিয়ে আমরা বের হব। এছাড়া সূরা তাওবার যে আয়াত রয়েছে শেষ দিকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এত বড় যদি আমরা পড়তে না পারি, তাহলে হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা পড়ে আমরা বাইরে বের হব ইনশাআল্লাহ। তাহলে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। শুধু তাই না, প্রথম দিকে যেই দোয়াটা আমি বলেছি, মানে এই হাসবি আল্লাহ যেই দোয়াটা, এর আগে যেটা বলেছি, এটা কিন্তু ক্যান্সার জাতীয় যে রোগগুলো জিনেরা সৃষ্টি করে, এই ধরনের সমস্যা থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার মাধ্যমে হেফাজতে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা ভাই এবং আলভি ভাইকে আপনাদের পাঠানো ঘটনার জন্য। আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তাকে আপনারা সবাই চেনেন, রাজন ভাই আগেও জামালপুর থেকে আমাকে ঘটনা পাঠিয়েছেন। তো ভৌতিকতা এটা তার পাঠানো 4র্থ ঘটনা। এই ঘটনা তিনি তার এক বন্ধুর এলাকার একজন মুরব্বীর কাছ থেকে শুনেছেন। 2018 সালে তিনি ও তার 2 জন বন্ধু ফরিদপুরে ঘুরতে যায় তার আরেক বন্ধুর বাড়িতে। তখন সেখানে এক মুরব্বীর কাছে তিনি এই ঘটনাটা পেয়েছিলেন এবং এটা অন্য কোথাও আগে শেয়ার করা হয়নি নিশ্চিত করার পরেই তিনি আমাদেরকে ইমেল করেছেন। সুতরাং আপনারা যারা ঘটনা পাঠাবেন তারা চেষ্টা করবেন মানে আমরা আপনাদের পাওয়া ঘটনা আগে যেন কোথাও শেয়ার না হয়ে থাকে, এটা একটু লক্ষ্য করতে হবে আপনাদের। ঘটনায় আসি। ঘটনাটা 2010 সালের দিকে। যার সাথে ঘটেছিল তিনি ছিলেন আফজাল চাচার কাকাতো ভাই রিপন, পাশাপাশি বাড়ি তাদের। তো সেদিন ভোরবেলা আফজাল চাচা উঠেছিলেন খেতে পানি দেওয়ার জন্য। উঠোনে যাওয়ার পর তিনি শুনতে পান তার কাকাতো ভাই রিপনের স্ত্রীর চিৎকার শুনে তিনি কথা ভেসে আসছিল, কে কই আছো, আমাকে বাঁচাও, আমার হাতের আঙ্গুল ছিঁড়ে ফেললো। তো এটা শুনে তিনি তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যায়। দরজা ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষে তিনি জোরে ধাক্কা দিয়ে শুরু করলে ওনার কাকাতো ভাই এসে দরজা খুলে দিয়ে বেরিয়ে যান। তিনি ভেতরে গিয়ে দেখতে পান রিপন চাচার মেয়ে খাটের কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপছে, কান্নাকাটি করছে। আর রিপন চাচার স্ত্রীকে আফজাল চাচা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমি তো তোমার চিৎকার শুনলাম বাইরে থেকে, চোট্টর নাকি? আর রিপন কবে ফিরল, দেখলাম না তো, দিনের বেলা, কি হয়েছে আমাকে বলো তো।
তো ওনার স্ত্রী বললে যে আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি হয়েছে ওর। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ করে শহর থেকে সে বাড়িতে চলে আসে। আমি জিজ্ঞেস করার পরও কিছু বলছিল না, সোজা এসে বিছনায় শুয়ে পড়ে। খানিক বাদে আমি ওনাকে ঘুমের মধ্যে কথা বলতে শুনি। বেশ অদ্ভুত হয়ে কথা বলছিল, কি বলছিল বুঝতে পারছিলাম না। তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে রেখে তুলে জিজ্ঞেস করি কি হয়েছে আপনার, ঢাকা থেকে কেন খবর না দিয়ে চলে আসলেন, আবার এরকম উল্টাপাল্টা ব্যবহার করছেন। পরে উনি মানে ওনার উপর কোনো প্রকার কারণ ছাড়াই চটে গিয়ে বলেন, তুই আজ একটু বেশি কথা বলছিস। বলছি না আমাকে ঘুমাতে এত ডাকাডাকি করছিস কেন? তিনি তার ওয়াইফকে বলছিলেন। বলেই সে তার গালে একটা চড় মেরে বসে। তো তার ওয়াইফ খুব অবাক হয়, কারণ এর আগে অনেকবার তাদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কোনোদিন সে হাত তোলা তো দূরে থাক, তুই করেও ডাকেনি তাকে কখনো। তো তিনি ভালো মতো বুঝিয়ে সুঝে আবারও জিজ্ঞেস করতে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগে। তো তোমার ওয়াইফ, রিপন কাকার ওয়াইফ, তার হাত ধরে ফেলে। সে তৎক্ষণাৎ তার হাতের নখ কিছু একটা দিয়ে টেনে উঠায় ফেলায় এবং তিনি চিৎকার করে বসে। এর কিছুক্ষণ পর আপনি চলে উনি বলছেন যে আপনি চলে আসলেন, সে বাইরে চলে গেল। তো আফজাল চাচা তার ভাইকে খুঁজতে বেড়ে গেলেন। গিয়ে দেখেন তার ভাই বাড়ির পেছনের পাশে একটা টঙের দোকানে বসে কি জানি বিড়বিড় করে বলছে। তিনি কাছে গিয়ে তার ভাইয়ের কাঁধে হাত রাখেন, রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? শুনলাম বউকে মারধর করেছিস, কিছু হয়ে থাকলে আমাকে জানা, আমি দেখি সমাধান করতে পারি কিনা। তো তার ওই রিপন কাকা তার ভাই কাঁধ থেকে হাতটা ঝটকা দিয়ে সরি নামিয়ে দিয়ে বলে, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি আমার লোভের শিকার হয়েছি, আমার নিজ লোভ এখন গিলে খাচ্ছে আমাকে। এটা বলেই সে উঠে বাড়ির দিকে ফিরে যায়। তো আফজাল চাচা সাধারণ ঘরোয়া সমস্যা ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে খেতে কাজ করতে চলে যায়। তখন সকাল 8টা কি 9টা বাজে। তো ওনার কাছে ওনার ছেলে ছুটে আসে এবং বলে, বাবা রিপন কাকার কি জানি হইছে, সকালে চাচি রান্না করছিল, সেখানে এসে ভাতের পাতিল তুলে নিজেই নিজের গায়ের উপর গরম মাঠ ঢেলে দেয়। কাকুলি উঠে এসে চাচাকে জিজ্ঞেস করতেই চাচা ওর পেটে জোরে লাথি মেরে দরজা আটকে দেয়। কাকুলি হচ্ছে রিপন চাচার মেয়ের নাম। তো উনি তার ছেলে বলছিল, আফজাল চাচার ছেলে, যে আমরা চাচি আর কাকুলির ডাকাডাকি শুনে ছুটে যাই, এসে শুনি এসব হয়েছে। পরে তিনি দরজা ভাঙে এবং ভেতরে যেতেই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখতে পায়, উনি বলছিল ওনার ছেলে, আফজাল চাচার ছেলে, আমি দেখতে পাই রিপন চাচা মেঝেতে শুয়ে জবাই করা মুরগির মতো কাতরাচ্ছে। চাচার হাত পা বাঁকা হয়ে গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওনার কাছে গিয়ে উঠিয়ে সোজা করে বসাতে যাবার সময় শুনি উনি বিড়বিড় করে বলছেন, আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কখনো ভুল হবে না, আমাকে ছেড়ে দিন। এরপরে কি করব বুঝতে না পেরে আমি আপনাকে ডাকতে চলে আসি। তো আফজাল চাচা বাড়িতে আসে, এসে দেখতে পান রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বিড়বিড় করে সেসব অদ্ভুত কথাবার্তা রিপন কাকা বলেই যাচ্ছেন। এরপর তিনি গ্রামের মসজিদের ইমামকে ডাকেন। ইমাম এসে সেরকম কিছু ধরতে পারে না, দেখে বলে জিনের আসর হয়েছে সম্ভবত। ইমাম সাহেব দোয়া দুরুদ করে ঝাড়ফুঁক করে দেয় এবং কিছুক্ষণ পর রিপন চাচা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছুদিন এভাবে কেটে যায়। ঘরে টাকার সংকট দেখা শুরু করলে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেন, কিভাবে ঢাকা ছেড়ে চলে আসছেন কেন, কাজে যান না কেন, সারাদিন বাসায় থাকেন, ঘরে যে চুলা বন্ধ, ডাল চাল যে কিছুই নেই, তার কি হিসাব রাখেন? উনি উত্তরে বলে, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ওনার স্ত্রী মাথা গরম করে ধারিয়ে বলে, চাকরি ছেড়ে দিয়েছেন মানে? আপনার একটা 10 বছরের একটা মেয়ে আছে, ঘরে স্ত্রী আছে, খাওয়াবেন কি? চাষবাসও তো করতে পারেন না, ব্যবসাও তো পারেন না, চাকরি ছেড়ে দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করছেন কি খাওয়াবেন আমাকে, আমাদের বলেন। তো রিপন চাচা আবারও চটে গিয়ে বলে, বেশি প্যান করিস না তো, যা আমাকে একলা থাকতে দে। তো ওনার স্ত্রী গতবারের কথাগুলো মনে করে এবার আর তেমন জোর জবরদস্তি করে নাই, কারণ গতবার তার নখ উঠাই ফেলছিল, এরকম অবস্থা। তো আফজাল চাচাকে জানায় যে তার ভাই চাকরি ছেড়ে চলে আসছে। তো আফজাল চাচা ওনাদের বাড়িতে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে আগের বারের মতো, এবারও চাকরিটা ছেড়েছিস, হয়তো মাথায় নতুন কোনো উপায় আছে, এজন্য কি করবি সামনে দেখি বলতো আমাকে, আমিও শুনি। তো তিনি কোনো জবাব দিচ্ছিল না, চুপচাপ খাটের উপর বসেছিল, বসে বসে বেশ মৃদুভাবে শরীরে ঝাঁকাচ্ছিল। আফজাল চাচা কিছু না বলে সেখান থেকে চলে আসে। তিনি কিছুটা আন্দাজ করেছিলেন তার ভাই নিশ্চয়ই শহর থেকে কিছু একটা অঘটন ঘটিয়ে ফিরেছে। 3 মাস আগে সে একবার বাড়ি এসেছিল, এসে বলেছিল, ভাই ডোমের চাকরিটা ছেড়ে দিয়েছি, এসব মানুষ কাটাকাটি আর ভাল লাগে না, ঠিক করেছি বাস চালাবো, একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ করে দিয়েছি, এবার শহরে ফিরেই কাজ শুরু করে দেব। ভালো টাকা পাঠাচ্ছিল সে তার বাড়ির স্ত্রীর কাছে, কি জানে কি হলো। তো পরের দিন তিনি তাদের পাশের গ্রামের এক মাদ্রাসা থেকে একজনকে নিয়ে আসেন তাদের বাড়িতে। তো সেই লোক রিপন কাকাকে দেখে গিয়ে পরদিন খবর পাঠিয়েছিল, আপনার ভাইয়ের সাথে যা যা হচ্ছে তা সবই তার কৃতকর্মের ফল। লোভ মানুষকে শেষ করে দেয়, আর শিরক মানুষকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দেওয়া চরম শাস্তির দিকে টেনে নিতে থাকে। ওর কোনো সাহায্য আমি করতে পারবো না। যদি আল্লাহ ওনাকে মাফ করে এবং উনি সেইভাবে মাফ চাইতে পারে, তবে এই সমাধানটা আল্লাহ নিজেই ওনার কাছে এনে দেবেন। আপাতত আমার কিছু করার নাই।
ওনার স্ত্রী সন্তানদেরকে আলাদা থাকতে বলেন, না হলে ওদের জান যাওয়ার সম্ভাবনা আছে। তো আফজাল চাচা সব কথা আগমাথা কিছু বুঝতে পারে না, তবে এতটুকু সবার এবার শক্তভাবে নিশ্চিত হয়ে গেছিল যে ওনার ভাই আসলেই কোনো বড় অঘটন ঘটিয়ে এসছে। কদিন আবারও গ্রামের ইমামকে দিয়ে রিপন চাচা স্বাভাবিক করা হয় রিপন চাচাকে, এবং এবার আফজাল চাচা নিজেও তাকে কড়াভাবে প্রশ্ন করা শুরু করে। কিরে, কি হয়েছে তোর? কি এমন করে ফিরছিস শহর থেকে? আমাকে বলতো, দেখি আল্লাহ কোনো পথ দেখায় কিনা। তো রিপন কাকার চোখের পানি জমতে শুরু করে। সে বলতে লাগে, বড় ভাই, ওরা সংখ্যায় 5 জন। ওরা মানুষ না, আবার জানোয়ারও না, আবার মানুষ জানোয়ার দুটোর মিশ্রণ। আমাকে মেরে ফেলবে, প্রতিদিন এসে আমাকে ভিন্ন ভিন্ন ভয় দেখায়। কাল রাতেও আমাকে হুমকি দিয়েছিল, আমার ছোট বোনটাকে তার জামাই সহ জবাই করে ফেলবে ওরা। আফজাল চাচা বলেন, কি হয়েছে শুরু থেকে খুলে বল। ওরা কারা? ওরা কারা? কার কথা বলছিস? তোর পাশে তো কাউকে দেখি না আমি। তো রিপন চাচা এবার কাপা কাপা কণ্ঠে বলে, সেদিন আমাদের হসপিটালে একটা লাশ আনা হয়েছিল। শুনেছিলাম আত্মহত্যার কেস। কাজ শুরু করব ভাব, কিন্তু ডাক্তার আসতে দেরি হচ্ছিল দেখে আমি বাইরে যাই সিগারেট ধরাতে। সামনে এক চায়ের দোকানের টঙে আমি একজন লোককে বসে থাকতে দেখি। লম্বা লম্বা চুল, হিন্দুদের তান্ত্রিকের মতো পোশাক পরা, হাতে একটা মোটা লাঠি। সে হাতের ইশারায় আমাকে ডাকে। আমি কি না ভেবে ওনার কাছে যাই। একটা ঠিকানা লেখা কাগজ সে আমার হাতে ধরায় দিয়ে বলে, কি অর্থের সংকট তোর না? আজ সন্ধ্যার পরে এই ঠিকানায় আসিস। আমি লোকটাকে পাগল ভেবে কথাটা হাওয়ায় উড়িয়ে দিই। এটা কিন্তু রিপন কাকা বলছে। ভেতরে গিয়ে খবর পাই যে আজকে কোনো কাজ করতে হবে না, কোনো এক সমস্যা হয়েছে, তাই বলেছে আগামীকালকে করা হবে। তো আমি বাসায় ফিরে আসি। হঠাৎ কৌতূহলবশত আমি পকেটে রাখা কাগজটা হাতে নেই। মনে মনে ঠিক করি, যাই গিয়ে এবার দেখা করে আসি, লোকটা পাগল নাকি সত্যি আমার অর্থ সংকট দূর করতে পারবে। আর সে জানলই বা কি করে যে আসলে আমার অর্থ সংকট আছে। যাওয়া দরকার। তিনি তার কাছে যায়। সে তাকে দেখে বলে, তোর অনেক টাকার প্রয়োজন তাই না? তোর ছোট বোনের বিয়ের জন্য। তো রিপন কাকা বলে, হতবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তিনি বলেন, আমি সবই জানি, শয়তানের উপাসক আমি। দৃশ্যমান অদৃশ্যমান এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে শয়তান খবর রাখে না। নাউজুবিল্লাহ। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করি, মানে রিপন কাকা বলছে যে আমাকে কেন ডাকছেন? দেখেন ভাই, শয়তান টয়তান বুঝি না, আর এসব শয়তানের উপাসনাও আমি করতে পারবো না, ডেকেছেন কেন সেটা বলেন। সেই তান্ত্রিক বলে, তোর ওখানে আজকে একটা লাশ গেছে তাই না? মাঝবয়স্ক একজন পুরুষের লাশ, ডান হাতে 3টা আঙ্গুল নাই। ওই লাশটার কিছু জিনিস আমাকে যদি এনে দিতে পারোস, তবে তোর ভাগ্যর পরিবর্তন ঘটাবো। আমরা আবারও সবাই নাউজুবিল্লাহ বলি। তো রিপন কাকা বলে, লাশ সেরকম ভাবে দেখিনি, তাই বলতে পারছি না লাশের গায়ে কয়টা আঙ্গুল আছে বা নেই। আর আপনি লাশের জিনিস নিয়ে করবেনটা কি সেটা আগে শুনি বলেন তো। তো তান্ত্রিক বলে, তোর এত কিছু জানার প্রয়োজন নাই, যতটুকু বলছি ততটুকু করতে পারবি কিনা বল, বিনিময়ে তোর অর্থ সংকট দূর করে দেওয়া হবে। তো রিপন কাকা মনে মনে ভাবে যে টাকার দরকার সত্যিই অনেক। 7-5 না ভেবে রিপন কাকা হা করে দেয়, মানে উনাকে হ্যাঁ ইয়েস বলে দেয় আর কি। সে রিপন কাকার লাশের মাথার উপরের স্থান থেকে মানে কিছু চুল, পায়ের নখ আর কাটাকাটি করার সময় সামান্য এক টুকরা মাংস আনতে বলেছিল। তো তার কথা মতো পরদিন খুব কৌশলে কাজটা সেরে জিনিসগুলো নিয়ে তার কাছে যায় রিপন কাকা। তার হাতে তুলে দিতে সে খিলখিল করে উঠে বলে, হাসতে হাসতে বলে, খুব ভালো কাজ করেছিস, শয়তান তোর উপর সন্তুষ্ট, যা খুব শীঘ্রই তুই তোর কর্মের ফল পাবি। রিপন কাকা ওই দিক থেকে চলে আসে। পরদিন তিনি ভাবছিল লোকটা কি আসলে তাকে বোকা বানিয়ে নিজ কর্ম হাসিল করার জন্য ব্যবহার করলো, নাকি মনে মনে কিছুটা সে ভেঙে পড়ে। একজনের অর্থ সংকটের সুযোগ নিয়ে এভাবে ব্যবহার করাটা কি ঠিক হলো? তো তিনি ঠিক করে গ্রামে ঘুরে আসবে। বহুদিন বোনটাকে দেখা হয় না, রিপন কাকা মনে করছিল। পরদিন বাস স্টেশনে বসে চা খাচ্ছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন একটা লোক বাসের পেছনে দৌড়াচ্ছে বাস ধরার জন্য। বাসটা সবে মাত্র ছেড়েছে, 1 মিনিটও হয় নাই, কিন্তু বাসটা থামছিল না। সে এসে বাস ধরে তাড়াতাড়ি করে চলন্ত বাসে ওঠার সময় হাত ফসকে একটা ব্যাগ পড়ে যায়। রিপন কাকা কাছে গিয়ে ব্যাগটা উঠিয়ে নেয়। স্টেশনে অফিসে জমা দেবে ভাবছিল, কিন্তু বাসটা যে ছুটেছে তো ছুটেছে, আর থামেনি। নিজের অজান্তে তিনি ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভিতরে টাকার বান্ডিল। লোভ লেগে যায় তার। তিনি কিছু না ভেবে বাসায় ফিরে আসে ব্যাগটা নিয়ে। গুনে গুনে দেখে সেখানে 40,000 টাকা আছে। ব্যাগটা রেখে তিনি তান্ত্রিকের কাছে যায় তাকে ধন্যবাদ জানাতে। সে তাকে দেখে বলে, কিরে, পেয়েছিস তোর কর্মফল, সামনে আরো পাবি, শয়তান কাউকে নিরাশ করে না। নাউজুবিল্লাহ। সে আরো বলে যে তার সাথে এভাবেই কাজ করলে ভবিষ্যতে আরো টাকা পয়সা পাওয়া যাবে, অর্থ সংকট বেড়ে যাবে। এবং রিপন কাকাও লালসার শিকার হয়ে রাজি হয়ে যায়। বাসায় ফিরে ঘুমানোর পর রাতে তিনি অদ্ভুত একটা স্বপ্ন দেখে। সেই লোকটা যার চুল নখ তিনি কেটে নিয়েছিল, তিনি দেখল যে তিনি মর্গে গেছে লাশ বের করে আনতে। দরজা পার হতে তিনি শুনতে পায় মর্গের ওই মাথায় কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। তিনি এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে, কে এখানে?
কোনো উত্তর না পেয়ে তিনি লাইট জ্বালায়। রিপন কাকা লাইট জ্বালাতেই দেখে সেই লোকটা মর্গের কোনায় বসে কাঁদছে। তাকে দেখে হুট করে কান্না থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর দেখে সে খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে। উঠে দাঁড়িয়ে সরাসরি তার গলা চাপ দিয়ে ধরে বলতে লাগে, আমার জিনিসগুলো ফেরত দে, যা যা নিয়েছিস আমার কবরে রেখে আয়, নইলে সামনে দেখবি আরো কি কি খারাপ অবস্থা করি তোর। তার ঘুম ভেঙে যায়। উঠে কাঁপতে কাঁপতে রুমের লাইট জ্বালিয়ে পানি খায়। সারা রাত আর ঘুমাতে পারেন নাই তিনি। পরদিন সকালে মুখ ধোয়ার সময় আয়নায় লক্ষ্য করে তার গলায় কারা আঙ্গুলের ছাপ, গালে আঁচড়ের দাগ। তিনি সাথে সাথে সেই তান্ত্রিকের কাছে ছুটে গিয়ে সব বলে। সে কি যেন পরে তার একটা সুতার এক টুকরা কাগজ দিয়ে বলে, এই সুতা তোর বা পায়ের ছোট আঙ্গুলে শক্ত করে বেঁধে রাখবি সব সময়, আর এই কাগজ তোর তোষকের নিচে রেখে দিবি। ভয়ের কিছু নাই, ভয় পাইস না। তো তার কথা মতো সব পালন করে এবং দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। এভাবে কয়েক মাস কাটে। তিনি তান্ত্রিকের চেলার মতো যে সে যা চায় তাকে তাই এনে দেয়। শেষবার যে কাজটি করেছিল তারপর থেকে তার ভেতরে ভয় ঢুকে যায়। বেওয়ারিশ লাশ দাফন হবার পর রাতের বেলা কবর খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে এনে তাকে দিয়েছিল। কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় তিনি বেশ প্রচন্ড রকমের ভয় পেয়েছিল সেবার। তিনি শুনে তার মৃত বাবা তাকে পেছন থেকে ডাকছে, রিপন বাবা ফিরে তাকা, কি নিয়ে যাস হাতে করে, আমাকে দেখা, ফিরে তাকা, তোর আম্মাও আছে দেখ। এটা শুনে তার গলা কাঠ হয়ে যায়। তিনি দাঁতে দাঁত চেপে এক ভৌদূর দিয়ে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে। সেদিন থেকে তার মনের ভেতরে ভয় ঢুকে যায়। টাকা পয়সার লোভে তিনি কিসের সাথে জড়িয়ে গেল। মনে মনে ভাবছিল এই কাজটাই ছেড়ে দেবে। একসময় মনে হতে থাকে তিনি যেই লাশটাই মর্গে কাটছে প্রত্যেকটি লাশই তার দিকে তাকিয়ে হাসে, কখনো বা কাঁদে, কখনো রাগে গড়গড় করতে থাকে। এরপর প্রায় 2 মাস পর তিনি খবর পায় কেউ একজন বাসের ড্রাইভার খুঁজছে। তিনি তার সাথে দেখা করে এবং সেই কাজটা তাকে দেয়। এরপরে তিনি ডোমের কাজটা ছেড়ে দেয়। বাসা এলাকা সব বদলি করে ফেলে এবং তান্ত্রিকের সাথে সব ধরনের যোগাযোগ তিনি বন্ধ করে দেন। ভালোই চলছিল এভাবে। গত মাসে রাতের বেলা বাস চালাচ্ছিল, যাত্রীবাহী বাস ছিল সেটা। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল সে রাতে। কিছুক্ষণ পর তিনি স্টিয়ারিং এর উপর নরম ঠান্ডা কিছু একটা স্পর্শ অনুভব করে। হাতরে হাতরে কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো যেটা সম্ভবত একটা সাপ। হেল্পারকে বলল লাইটটা জ্বালাতো। সে লাইট জ্বালাতে তিনি বাসটা সজোরে ব্রেক মারে এবং স্টিয়ারিং থেকে হাত উঠিয়ে চেঁচামেচি শুরু করতে থাকে। তিনি দেখে যে স্টিয়ারিং পেঁচিয়ে একটা কালো সাপ ফোনা তুলে তার দিকে তাকিয়ে আছে আর ফসফস করছে, এই তো এক্ষুনি কামড় বসাবে তার উপর। এদিকে বাসের যাত্রীরা সবাই চটে গেছে তার উপর। সবাইকে সব খুলে বলতে তারা বলে, এই নেশাখোর লোককে ড্রাইভিং করতে দিয়েছে কে? এদের কারণেই দেশে এত সড়ক দুর্ঘটনা। কারণ স্টিয়ারিং এ কোনো সাপই ছিল না, কেউ কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সবার ঝাড়ি শুনে তিনি আবারও বাস চালা শুরু করে। কিছু দূর যেতেই তিনি দেখে একটা অ্যাম্বুলেন্স তার বাস ক্রস করে সামনের দিকে চলে যায়। তার থেকে 8 থেকে 10 হাত দূরে ছিল। মিনিট 2 পরে দেখলো অ্যাম্বুলেন্স থেকে একটা লোক ঝাঁপ দিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে। সে গড়াতে প্রায়ই তার চাকার নিচে এসে পিষে যাবে, ঠিক এমন সময় তিনি বাসটা হার্ড ব্রেক করে মারে। সাথে সাথে হেল্পারকে নিয়ে নিচে নেমে আসে। লাইট মেরে বাসের চাকার পাশে রাস্তার পাশে খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না। আবারও সেই পুরনো ভয় হতে শুরু করে তার। এদিকে যাত্রীদের রাগ তখন বাড়তে থাকে এবং আগের চেয়ে 3 গুণ বেশি বেড়ে যায়। সবার কাছে মাফ চেয়ে তিনি আবারও বাসে উঠে এবং সেই রাতের কাজ শেষ করে তিনি বাসায় ফিরে আসে। ঘুমিয়ে যাবার পর তিনি একটা দুঃস্বপ্ন দেখে। রাতে যে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল সেই রাস্তাকে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিল। তিনি বাস চালাচ্ছে, হঠাৎ তিনি দেখেন মাঝ রাস্তায় 3 জন লোক একজন লোকের হাত পা চেপে ধরে বসে আছে। তিনি দেখে ব্রেক কষে ভেতরে বসে সব দেখছিল। তিনি একটু খেয়াল করতেই তারা দেখে যে ওরা 3 জন নয় 4 জন মিলে চেপে ধরেছে লোকটাকে। অন্ধকার থেকে আরো একটা লোক বেরিয়ে এলো এবং চেপে রাখা লোকটার গলায় ছুরি চালিয়ে জবাই করতে শুরু করে দিল। তিনি পেছনের যাত্রী হেল্পারকে ডেকে বলল, দেখেন ওখানে কি হচ্ছে। কিন্তু কেউ কিছু কানে নিল না এবং বাস থেকে নেমে যায়। নেমে যেতে তিনি দেখে লোক 5 জন বলাবলি করছিল, নে ধর, খাওয়া শুরু করি। কাছে যেতেই দেখতে পায় জবাইকৃত লোকটি আর কেউ নয়, তিনি নিজেই। চোখগুলো খোলা, আধ হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। পালিয়ে যাবার সময় তিনি দৌড়ে বাসের কাছে চলে আসে। পেছন থেকে লোকগুলো বলতে শুরু করলো, পালিয়ে আর কত দূর? মানুষ পালিয়ে এলাকা ছাড়তে পারে, চাকরি ছাড়তে পারে, কিন্তু পাপকে সে কখনো পেছনে ফেলে পালিয়ে যেতে পারে না। তোকেই প্রথমে জবাই করব, তারপর তোর গায়ের মাংস দিয়ে ক্ষুধা মেটাবো। বাসে উঠতেই দেখে পুরা বাস ফাঁকা, একটা নিঃশ্বাস ফেলার শব্দও নাই। অথচ নামার আগেও দেখে গেছে তিনি বাস ভর্তি লোকজন, যাত্রী, কত হইচই। অথচ এখন সবকিছু হুট করে কেমন যেন রক্ত হিম করা থমথম হয়ে গেল। তিনি তার মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর
বাসের লাইট জ্বালাতে তিনি দেখে পেছনের সারিতে সেই লোকগুলো বসে আছে। বসে বসে তার দিকে দাঁত বের করে হাসছে। হুট করে ওদের মধ্যে একজন লোক বলে বসে যে বেটাকে ধর, আজকেই শেষ দিন হবে ওর। তার ঘুম ভেঙে যায় ফজরের আজানে। তো 19-20 না ভেবে সেই তান্ত্রিকের কাছে তিনি যায়। তাকে দেখেই সে রাগে গড় গড় করে বলতে শুরু করে, কিরে অধমের বাচ্চা, হুঁশ ফিরেছে নাকি? ফিরে এলি কেন? ভেবেছিলিস আমাকে না বলে পালিয়ে গেলে আমি আর খুঁজে পাবো না তোকে? ফিরে এসেছিস কেন রে আজন্মের লোভী? তো তিনি বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে কয়েকদিন থেকে। শান্তিতে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। খেতে বসলেই প্লেটের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করতে থাকে। ঘুমিয়ে পড়লে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। আমাকে ক্ষমা করেন, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, দয়া করেন আমাকে। তান্ত্রিক এক অট্ট হাসি দিয়ে বলে, স্বাভাবিক জীবন? তুই না জানিয়ে শয়তানের উপাসনা করা ছেড়ে দিয়েছিলি। শয়তানও তোর উপর ক্ষিপ্ত। তোকে এর হিসাব মেটাতে হবে, তোর নিজ জীবন দিয়ে, নয়তো তোর পরিবারের সবার জীবন অকালে ঝরে যাবে। বাড়ি যা, বাড়ি গিয়ে তোর স্ত্রীর নখ আমাকে এনে দে। আমার রাস্তায় ফিরে এলেই তোকে আমি বিপদ মুক্ত করব, নয়তো ভুগতে থাক এই নারকীয় জীবনের স্বাদ। যা, দূর হ আমার সামনে থেকে। নখ নিয়ে ফিরে না আসা পর্যন্ত তোর সাথে যা যা ঘটেছে তা এভাবেই ঘটতে থাকবে। ওদেরকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে। আমার কথা শোন, নয়তো প্রাণ হারাবি। এটা তখন তাকে ওই তান্ত্রিক বলল। তো রিপন কাকা সেখান থেকে চলে আসে। বাসায় এসে ব্যাগ গুছাতে থাকে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি আসার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে বের হওয়ার সময় তিনি খেয়াল করে তার ব্যাগটা কাঁপুনি দিয়ে উঠছে। চেন খুলতেই দেখে ব্যাগের ভেতরে তার ছোট বোনের কাটা মাথা। তার দিকে বড় বড় চোখ করে তাকে খিলখিল করে আসছে, জিব্বাটা বের হয়ে আসে। তিনি ব্যাগ রেখে দৌড় দেয় বাস স্টেশনের দিকে। বাস স্টেশনে এসে বাসে চড়ে তিনি গ্রামে ফিরে আসে। মাঝরাত পর্যন্ত গ্রামের এক শ্মশান ঘাটের সামনে তিনি বসেছিল। তান্ত্রিক বলেছিল দাহ্য করা শরীরে হার এনে দিতে হবে তাকে, সাথে তার স্ত্রীর নখ। কিন্তু সুযোগ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। এসেই বইয়ের নখ তুলতে চাইছিল না, কিন্তু তিনি বাধ্য হয়, কারণ খেয়াল করেছিল যে সেই 5 জন খাটের সামনে দাঁড়িয়ে তার মেয়েটার দিকে তাকে খিলখিল করছিল। কিন্তু তুলে ফেলা নখ নিয়ে ফিরে যাবার মতো মনোমানসিকতা হচ্ছিল না তার। যাকে এতদিন এত ভালোবেসেছি, তার নখ তান্ত্রিকের কাছে কি করে তুলে দিই, না জানি সে কি করে বসবে নখের মাধ্যমে। এরপর তার সাথে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে টিনের চালে ওদের চলাচলের শব্দ পেতে শুরু করি। জানালার ওপাশ থেকে ফিসফিসানের শব্দ পাই। চল চাই, বেটাকে ধরি, বেটার বউ বাচ্চাকে শেষ করি। মাঝে মধ্যে মনে হতে থাকে তার শরীরে কয়েকশো সাপ বিচ্ছু ঢুকে গেছে। শরীর কেমন জ্বালা পড়া করে। সহ্য করতে না পেরে সেদিন গায়ের উপরেই ভাতের মাঠ ঢেলে দেয় তিনি। তো আফজাল চাচা তার ভাইকে থামিয়ে দেয়। তিনি আর নিতে পারছিল না। এসব শুনে বেশ অবাক হয়ে গেছিল তিনি। তার ভাই লোভের শিকার তো হয়েছেই, এর সাথে শয়তানের আশ্রয় গ্রহণ করেছে। আর শয়তান অবশ্যই কারো ভালো চাইবে না। তিনি তার ভাইকে আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। তার ভাই পেছন থেকে বলছিল, বড় ভাই আমাকে সাহায্য করেন, ওরা আবার ফিরে আসবে। তো আফজাল চাচা পরদিন মাদ্রাসা সেই লোকের সাথে আবারও যোগাযোগ করেন, কিন্তু তিনি এক প্রকার রাগের কারণেই চাইছিলেন না সাহায্য করতে। তার একটাই কথা, আল্লাহর সাথে শিরক করেছে, শাস্তি কি পাবে না? এতই সহজেই দুনিয়ার জীবন কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তা ছেড়ে শয়তানের দিকে গেছে। এখন শয়তান নিজেই ওকে হেনস্থা করেছে। আসলে শয়তানের দিকে যে আপনি যাচ্ছেন, মাঝে মধ্যে আপনি বুঝবেন না শয়তানের দিকে আপনি চলে যাচ্ছেন। তখন শয়তানের রাস্তাটাই আপনার কাছে ভালো রাস্তা মনে হবে। তো আফজাল চাচা অনেক বুঝিয়ে শেষমেশ রাজি করিয়েছিলেন তাকে। সেই লোক তাদের বাড়িতে আসে। রিপন চাচাকে দেখে বলে, এত লোভ কিসের? 2 দিনের দুনিয়া, টাকা পয়সা জমাচ্ছিলেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কি নিশ্চয়তা? আমাকে কথা দিতে হবে, যদি আল্লাহর রহমতে আপনি বিপদমুক্ত হতে পারেন, তবে একদম নামাজি হতে হবে, তবেই আমি আপনাকে সাহায্য করব। রিপন কাকা বলে, আপনি ভাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা করেন, যা বলবেন আমি তাই করব। আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না, দিনরাত আল্লাহ আল্লাহ করবো, কিন্তু আমাকে এই বিপদ থেকে বাঁচান। তো লোকটা শেষ একটা কথা বলে বিদায় নিয়েছিল, বলেছিল কালকে আসবেন আবার। ভাই, বাঁচানোর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনাকে তো সেফ মাধ্যমে চেষ্টা করব, আমি যা যা বলছি তা আমার সাথে করেন। লোকটা তাকে কালেমায় শাহাদাত পড়িয়ে বিদায় নেন। তিনি চলে যাওয়ার পর এদিকে বাড়িতে রিপন চাচার শুরু হয় বিরাট এক ঝড়। রিপন চাচা হঠাৎই মাঝরাতে চেঁচাতে শুরু করেন, বলতে থাকেন, আমার বুক জ্বালা পোড়া করছে, ওরা এসেছে আমার বুকের উপর ছুরি চালাতে। রিপন চাচার স্ত্রীর ভাষ্যমতে তার স্বামীর অবস্থা এমন হয়েছিল যাকে জ্যান্ত ছাল ছাড়ানো হচ্ছে, চোখগুলো বেরিয়ে আসতে যাচ্ছে, নখ দিয়ে বিছানায় খামচাচ্ছেন। গড়াগড়ি করতে করতে তিনি বিছানা থেকে মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণ পর সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ হয়ে যান। লোক ডাকাডাকির পর সবাই চেক করে নিশ্চিত হয়েছিল যে রিপন চাচা আর জীবিত নেই। পরদিন সেই লোকটি জানাজায় আসে। আফজাল চাচা জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি কি এটা আন্দাজ করেছিলেন যে আমার ভাইটা মারা যাবে?
লোকটা প্রস্থান করার আগে আফজাল চাচাকে বলে গিয়েছিলেন, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, এটা কেউ আন্দাজ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি নিশ্চিত ছিলাম না যে ওনাকে বিপদমুক্ত করতে পারবো কিনা। যেহেতু তিনি আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সুস্থ হলে নামাজি হয়ে উঠবেন, তাই আমি তাকে কালিমায়ে শাহাদাত পড়িয়েছিলাম। কে জানে, হয়তো আল্লাহ মাফ করেছেন, হয়তো করেননি। মাফ চাওয়ার চেষ্টা করতে তার ক্ষতি নেই। জানি না আপনার ভাইয়ের মাথায় কি চেপেছিল, তবে শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার গরিবী, আপনার স্বচ্ছতা সবই আল্লাহর দান। একে ঘৃণা করা কিংবা অতিরিক্ত ভালোবেসে ফেলাটা একদমই উচিত নয়। আল্লাহ যাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে না পেরে যদি সে শয়তানের উপাসনা করে বসে, তাহলে সে জাহান্নামী ছাড়া কিছুই হবে না। হয়তো আল্লাহ আপনার ভাইকে ক্ষমা করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদের ভালোবাসেন। রাজন ভাই, অসম্ভব সুন্দর একটা ঘটনা আপনি শেয়ার করেছেন, এবং আপনার প্রত্যেকটা ঘটনার সাথে সাথে যেসব মেসেজগুলো আসে সেগুলো কিন্তু সত্যি অনেক কার্যকর। আমি নূর, আমার দেশের বাড়ি টাঙ্গাইল থানা কালিহাতি। আমি সৌদি আরবে থাকি। কোনো একটা সমস্যার কারণে আমার গ্রামের নামটা বলতে চাই না আপনাদের সবার মাঝে। আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আজকে শেয়ার করছি, আপনাদের মাঝে ভুল হলে ক্ষমা করবেন। আমার সাথে ঘটনাটা ঘটে যখন ক্লাস 8-এ পড়ি, 2016 সালে। নভেম্বর ডিসেম্বর মাস হবে। আমি ছোট থেকেই ভয়ানক কোনো কিছুতে বিশ্বাস করতাম না। আমার সাথে ঘটনাটা যখন ঘটে, এরপর থেকে আমি বাধ্য হই এসব বিশ্বাস করতে। আমার সাথে ঘটনাটা ঘটে আমাদের এলাকারই এক মেয়েটার নাম বৃষ্টি। বৃষ্টি ফাঁসি নেয় নিজের রুমে। শাশুড়ির সাথে ঝগড়া করে, তার স্বামী বিদেশে থাকত, তার শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। সে ফাঁসি দিয়েছে নাকি তাকে মারা হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। সাধারণত পোস্টমর্টেমে লাশ 3 দিন পরে দিয়ে দেয়, কিন্তু তার লাশ 7 দিন পরে দিয়েছিল। আমরা যখন তার লাশ দেখতে যাই তখন তাদের বাসায়, তখন তার সামনে কেউ যেতে পারত না। তার শরীর থেকে প্রচন্ড রকমের বাজে দুর্গন্ধ আসত। তাই সাধারণত যারা সুইসাইড করে তাদেরকে এলাকার কবরে দাফন করতে দেয় না। তার বাড়ির পাশেই নিজেদের ক্ষেতের এক সাইডে তাকে দাফন করা হয়। যে জায়গায় তাকে দাফন করা হয় তার পাশেই পানি দেওয়ার জন্য ক্ষেতে এলাকার একজনের মেশিন ছিল। আমি তখন লেখাপড়ার পাশাপাশি মেশিন চালাই। এক সিজনে আমাকে 16,000 টাকা দেওয়ার কথা ছিল। মেশিন মালিকের পানি দিব যখন সর্ষের পরে ধান বনে, তখন সারা রাত ধরে পানি দিতে হয়। আমাকে ক্ষেতের মালিক বললেন যে আজ রাতে আমাকে খেতে পানি দিতে হবে। আমি বললাম ঠিক আছে, রাতে আমি পানি দিয়ে রাখব। রাত তখন মিনিমাম 12টা-1টার মতন হবে। আমার একটা ক্ষেতের পানি দেওয়া যখন শেষের দিকে, আরেকটা ক্ষেতে পানি দেওয়ার জন্য আমি মাটি কেটে দিচ্ছি, তখন দেখলাম যে ফাঁসি দিয়ে যে মারা গেছে বৃষ্টি, তার কবরের পাশেই কে যেন সাদা কাপড় পরে বসে আছে। আমি প্রথমে ভাবলাম যে সাদা কাগজ টাগজ হবে মনে হয়। আমি আমার মতো কাজ করছি, তখন দেখি আবার 3-4 মিনিট পরে সেখানে কিছুই নেই। তারপর আমি ভাবছিলাম আমি মনে হয় চোখের ভুল দেখছি। আমি তারপর দেখলাম যে আমার মেশিনের পাশেই একই রকম সাদা কাপড় পরে কেউ বসে আছে। আমি দূর থেকে এবারও ভাবছি মেশিনের পানি পড়ছে তাই সাদা দেখাচ্ছে। তখন দেখি যে জিনিসটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যে মেশিন পাড়ে বসে আছে সে মানুষ নাকি আমি বলতে পারবো না। আমি দূর থেকে বললাম, কে মেশিন পাড়ে গো তুমি? তারপর সে অনেক গতিতে চলে যায়। বৃষ্টির লাশ যে জায়গায় কবর দেয়া হয়েছে, লাশ সেখানে গিয়ে মিশে যায়। সে রাতে আমি আর মেশিন চালাইনি, আমি বন্ধ করে চলে আসি। আমি আর রাতের ঘটনা কাউকে বলিওনি। তার কয়েকদিন পরে যখন ধান খেতে বিষ দেয়, তখন আবার সারা রাত ধরে পানি দেয়া লাগে। দিনে অনেক রোদ থাকায় আমি রাতে পানি দিতাম। আবার কোনো একদিন রাতে আমি পানি দিচ্ছি, সে রাতে আমি দেখলাম বৃষ্টি কবরের দিকে থেকে সাদা কাপড় পরে কে যেন তার কবরের উপরে বসে আছে। আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই। আর কবরটা ছিল মেশিন পাড়ের অনেক কাছে। তার কবরের পাশেই সেই মেয়েটা বসে আছে সাদা কাপড় পরে। সে আমাকে বলছে, মামা মামা
আমি অনেক কষ্টে আছি। বলে রাখা ভালো, যে মেয়েটা সুইসাইড করেছিল সে আমাকে মামা বলে ডাকতো, অর্থাৎ বৃষ্টি আমাকে মামা বলে ডাকতো। আমি তো অনেক ভয় পেয়ে যাই যখন মামা বলে ডাকছে। সে আমাকে অনেক কিছু বলছে সেখানে বসে। আমি ভয় পেয়ে ধান খেতে নামি। লোকেরা বলতো, শুনতাম যে ধান খেতে নামলে নাকি কোনো খারাপ জিনিস কিছু করতে পারবে না, তারা নাকি ধান খেতে নামে না। রাত তখন 2টা-3টার মতো বাজে। সেই মেয়েটাকে দেখি আমি তার কবরের পাশ থেকে আমার দিকে এগিয়ে আসছে। মেশিনের দিকে গোলাকার আগুন হয়ে গেল, অর্থাৎ কবরস্থান থেকে ওই মেয়েটা উঠে এসে মেশিনের কাছাকাছি আসছেই একটা গোলাকার আগুন হয়ে গেল, আমার সামনে খালি ঘুরছে। আমি তখন দেখে প্রচন্ড ভয় জমে গেছি। আমি ধান খেতে বসে আছি আর গোলাকার আগুনটা আমি বসে বসে দেখছি। আমি মনে করছিলাম যে আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। 1 ঘন্টার মতো আমি ধান খেতে বসেছিলাম। আমি যে কাউকে ডাকবো, আমি আওয়াজ করতে পারছি না, আমার মুখ থেকে কোনো আওয়াজ আসছে না। তখনই দেখলাম কে যেন লাইট নিয়ে আমার মেশিন পাড়ের দিকে আসছে। আমি তার লাইট দেখে আমি তার দিকে অনেক গতিতে দৌড়ে যাই। তখন আমি আমার মেশিন পাড়ে গোলাকার আগুন ঘুরছিল। তার লাইট দেখে সে আগুনটা নিমেষের মধ্যে মিশে গেল বৃষ্টির কবরের দিকে গিয়ে। যে লাইট নিয়ে আসছিল তার সামনে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার সকালে জ্ঞান আসলে জানতে পারি আমাকে নিতে শাহাদাত মামা গিয়েছিলেন। মামাই রাতে আমাকে বাড়িতে নিয়ে আসে। মামাকে সকালে আমি বলি, মেশিন তুমি বন্ধ করেছিলা? মামা বললেন যে তুই যখন আমার কাছে এসে অজ্ঞান হয়ে গেছোস তখন তো আমি দেখলাম মেশিন বন্ধ। আমি মামাকে বললাম যে আমি রাতে মেশিন বন্ধ করি নাই, মেশিন চালু ছিল। মামা আমাকে বলছে, তাহলে মনে হয় এমনি বন্ধ হয়ে গেছে মেশিন। রাত বলে আমার শরীর, রাতে নাকি আমার শরীর থেকে বিদঘুটে একটা দুর্গন্ধ আসছিল। আমার সাথে রাতে কি হয়েছিল জিজ্ঞাসা করতে আমি সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। তখন থেকে আর আমি রাতে কখনোই মেশিন চালাতাম না। ঘটনাটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভাই। এটা আমার জীবনের সত্যিকারের ঘটনা। আমি এখন সৌদিতে আছি। ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ নূর। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ নূর সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া জেলা থেকে একটি অ্যাম্বুলেন্স চালকের ঘটনা। সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি নিজের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সেই অ্যাম্বুলেন্স চালক নিজেই আমাকে এই ঘটনাটি শেয়ার করে। তো সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া জেলা থেকে সাজু ভাইয়া। ইনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি দীর্ঘদিন যাবৎ এই অ্যাম্বুলেন্সে লোক যাতায়াত বা অ্যাম্বুলেন্সে যত রুগী আনা লাগতো সে আর কি আনা নেওয়া করতো হসপিটালে। দিনের বেলা সে একটু কমই যেত, কিন্তু রাত্রিকালীন সময় তার ডিউটিটা একটু বেশি থাকতো, কারণ সে রাত্রিকালীন সময় করে ডিউটি করতেন। তো তিনি এই পেশায় প্রায় 4 বছর, প্রায় 4.5 বছরের প্রায়। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 9 বছর আগে একটি ঘটনা। তখন তিনি আর কি ড্রাইভারিং পেশায়, তখন তার ড্রাইভারিং বয়স তখন 4 বছর কি 4.5 বছর এরকম হবে। এতদিন যাবৎ সে ড্রাইভারিং করছে অ্যাম্বুলেন্সের, কিন্তু হয়তো এরকম ভৌতিক বা ভয়ঙ্কর কিছু ঘটছিল। কিন্তু এই লাস্ট যখন এই 4 বছরের মাথায় যখন এনার ড্রাইভারিং এর বয়স, সেই সময় একটা এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের একটা ঘটনা তার সাথে ঘটে যায়। সে কখনো এই ঘটনা ভাবতেও পারেনি, কারণ সে জানতো না যে এতটা পরিমাণের ভয়ানক একটি ঘটনা তার সাথে ঘটবে কখনো। তো একদিন রাত তখন মোটামুটি 12:30 বাজে। সে সময় হঠাৎ করে একটা খবর এলো যে বগুড়ার রাস্তায় মেন রোডে একটা লাশ পাওয়া গেছে, এবং এই লাশটার গাড়ির সাথে ধাক্কা লেগে লাশটা আর কি মারা যায়। এটা আর কি পার্শ্ববর্তী রাস্তার পাশে যে লোকগুলো ছিল তারা আর কি বিষয়গুলো আর কি বলে। কিন্তু আসলেই কি এই লাশটা এরকম ওই গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গেছিল না তার আগে মারা গেছিল, এই বিষয়টা কেউ জানতো না। তো
পোস্টমর্টম করার পর আর কি এই বিষয়টা জানা গেছে। কিন্তু তার আগে যখন এই সাজু ভাই আপনার অ্যাম্বুলেন্স নিয়ে গেল, তখন রাত 12:30 বেজে গেছে। তখন উনি হসপিটালের পাশেই তখন মানে অ্যাম্বুলেন্সে ছিলেন। তখন ওখান থেকে উনি বগুড়ার দিকে রওনা দিলেন। যখন বগুড়ার দিকে রওনা দিলেন, ওখানে যেতে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগছে। লাগার পর আর কি ওই জায়গাটা গেছে। পৌঁছানোর পর উনি দেখতে পায় যে লাশটা একটা মেয়ের, এবং এই মেয়েটা এতটা পরিমাণে বাজেভাবে গাড়ির সাথে ধাক্কা লাগছে, মনে হচ্ছিল যে লাশটাকে কেউ ধাক্কা দিয়ে গাড়ির উপরে ফেলাই দিছিল, ডাং লেগে লাশটা পড়ে গেছে, এরকম করে লাশটা আর কি আঘাতপ্রাপ্ত। এবং এই লাশটাকে দেখে তার মনে হচ্ছিল যে লাশটাকে কেউ ছুঁড়ে দিছে, মৃত লাশকে। সে আর কি আন্দাজ করছিল, কারণ একটা লাশ যদি মানে মানুষ পারাপার হওয়ার সময় যদি কোনো গাড়ির নিচে পড়ে যেত, কোনো একটা মানে হতো, আপনার ঠ্যাং গুঁড়া হয়ে যেত বা মাথার উপর দিয়ে গাড়িটা চলে যেত, এরকম কিছু কাহিনী হতো। কিন্তু এই লাশটা এতটা পরিমাণের বাজেভাবে ধাক্কা লাগছে যেটা বলার বাইরে। মনে হচ্ছিল কোনো রডে মানে সামনের দিকে একটা রডে ধাক্কা লেগে সাইডে পড়ে গেছে। এর কারণে তার মুখটা এতটা পরিমাণে বাজেভাবে কপালের দিকে ফেটে গেছে, মানে রক্ত ছুটছিল। তো এই লাশটাকে সাজু ভাই যখন দেখতে পায়, তখন তার একটু ভয়ই লাগে, মানে এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, দেখতে একদম ভুতুড়ে লাগতেছিল। তো তখন লাশটাকে তুলে দিল। তুলে দেওয়ার পর সবাইকে জিজ্ঞাসা করে যে লাশের আত্মীয় কোথায় বা এরকম। সবাই বলে যে লাশের কোনো আত্মীয়রা আসতেছে, আমাদেরকে ফোন দিছিল, আপনি হসপিটালের দিকে নিয়ে যান, কারণ এই লাশটাকে থানায় নিয়ে যেতে হবে। তো ওইখানে পুলিশও ছিল। তো পুলিশ বলছে যে আপনি ওই পোস্টমর্টম এর কাছাকাছি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর আমরা বাকি কাজ সেরে ফেলবো। তো তাকে যেহেতু ওইভাবে বলা হয়, সে ওইভাবে কাজ করে। তিনি লাশটাকে তুলে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল, তখন মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। উনি আর কি রাস্তা দিয়ে যাচ্ছে। যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে কিন্তু এই পোস্টমর্টম এর ঘর মানে ওখানে যাইতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। তো উনি এবার ভাবছে যে যেহেতু এদিক দিয়ে গেলে জ্যাম লাগতেই পারে, কারণ রাত হয়ে গেছে, এদিক দিয়ে বাস চলাচল করে। তো উনি আবার একটা অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে। তো যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর তার অদ্ভুত ধরনের একটা আওয়াজ শোনা যাচ্ছিল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। কিছু দূর যাওয়ার পর ইনি দেখতে পায় যে হঠাৎ করে এই অ্যাম্বুলেন্সটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল অ্যাম্বুলেন্সটা, তিনার চোখে মুখে এতটা পরিমাণের ভয় লাগা শুরু করলো, এনার বোঝার বাকি ছিল না যে এখানে কিছু ভয়ঙ্কর লেভেলের কিছু ঘটতে যাচ্ছে। কারণ এটি একটি লাশ, এই লাশটাকে কেউ হয়তো মেরে এবং ফালাই দিছে, এটা উনি 100% মানে 100 ভাগই শিওর যে এই লাশটাকে কেউ মেরে গাড়ির সাথে ধাক্কা দিছে, এটা উনি বুঝতে পারছিলেন। এই বিষয়টা জানার পর ইনি যখন পিছনের দিকে আসলেন, আসার পর দেখতেছে যে চাকায় কিছু আটকা পড়ছে কিনা। তো যখন চাকা টাকা সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো মাইক্রোর ভিতর থেকে হঠাৎ করে ধোঁয়া বের হওয়া শুরু করলো। তো যখন ধোঁয়া বের হচ্ছিল, উনি আবার ভাবতেছে ইঞ্জিনে কিছু হচ্ছিল নাকি। অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা খুললো, ডিগি খোলার পর দেখতেছে যে ওইখানে কিছুই নাই। পরে পিছনের দিকে এসে উনি ভাবতেছিল যে লাশটার কিছু হয়েছে কিনা, এটা দেখার জন্য উনি লাশটার ইয়াটা খুললো। খোলার পর উনি দেখতে পায় যে এতটা পরিমাণের ভয়ানক ভাবে লাশটার রক্ত পুরো অ্যাম্বুলেন্সটা ভরে, মানে নিচ দিয়ে টপ 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 করে রক্ত পড়তেছিল। এটা দেখতে পেয়ে ইনার ভয়ে অবস্থা খারাপ, মানে একটা লাশ আমি আনলাম। তখন রক্তগুলো বাঁধার জন্য উনি কিছু দিছিল, ব্যান্ডেজ দিয়ে রক্তগুলো বন্ধ করছে, কিন্তু এতটা পরিমাণের রক্ত কিভাবে আসলো। যখন লাশটার কাছাকাছি উনি গাড়িতে উঠলো, ওঠার পর দেখতেছে যে কপালের দিক দিয়ে এতটা পরিমাণের ভয়ানক ভাবে রক্ত বের হচ্ছিল, যেটা বলার বাইরে। পরে উনি আবার কি করছে, গাড়িতে কিছু ছিল, ব্যান্ডেজ ছিল, সেগুলো দিয়ে মাথাটা প্রচন্ড লেভেলে পাল্টানোর পর রক্তটা কিছুটা বন্ধ হয়েছে। হওয়ার পর গাড়িটা স্টার্ট দিতে চেষ্টা করতেছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। উনি আবার এই অবস্থায় গাড়ির যে গ্লাস থাকে, আয়না যেটাকে বলে, সে আয়নার দিকে তাকিয়ে দেখলো যে কেউ পেছন থেকে রক্ত হাত দিয়ে এরকম করে, মানে হাতের তালায় নিয়ে সে রক্তগুলো
চেটে খাচ্ছে, এরকম একটা দৃশ্য ওনার চোখে পড়ে এই গ্লাসে। এটা দেখার পর তার গায়ের লোম একদম শিংড়ে উঠে গেল, যে এতটা পরিমাণের হিংস্র একটা প্রাণী কিভাবে এরকম, মানে মানুষের মতো দেখতে কিন্তু আসলে ওটা মানুষ ছিল না। তার গায়ে মানে লোম, বানরের মতো কিছু লোম ছিল। এটা দেখতে পেয়ে তার এতটা পরিমাণে ভয় লাগে। ইনি এদিক মধ্যে বাঁচার জন্য গাড়িটা প্রচন্ড লেভেলের মানে স্টার্ট দেওয়ার খুব চেষ্টা করতেছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। ইনি সাথে সাথে দোয়া পড়া শুরু করলো, কারণ উনি জানেন যে এই মুহূর্তে তাকে কি করতে হবে এবং কি করলে উনি বাঁচতে পারবে। এর আগেও একটা সিচুয়েশনে উনি পড়ছিল যে হঠাৎ করে গাড়ি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল একটা লাশ নিয়ে যাওয়ার সময়। তো পরে উনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। করার পর গায়ে ফু দিয়ে, গাড়িতে বিসমিল্লাহ করে ফু দিয়ে গাড়ির চাবিটা যখনই অন করছে তখন স্টার্ট নিয়েছে। নেওয়ার পর এনে দ্রুত গতিতে এই অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যায় এই মর্গে। নিয়ে যাওয়ার পর এই মর্গে লাশটাকে নামাই দেয়। নামাই দেওয়ার পর যে মর্গে লোক ছিল সে বলে যে লাশটা তো প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, একটু ধরো। মানে লাশটাকে যখন তুলে দিল, দেওয়ার পর সেদিন উনি আর গাড়ি নিয়ে একদম বাসার দিকে চলে যায়। গাড়ি জমা দিয়ে যখন বাসার দিকে গেল, যাওয়ার পর ওনার গায়ে এতটা পরিমাণে জ্বর, সেদিন ওনার অবস্থা খুবই খারাপ, মানে ভয়ঙ্কর লেভেলের একটা অবস্থা। উনি কি করবে না করবে কোনো হদিস পাচ্ছিল না। এই বিষয়গুলো সিচুয়েশনটা এতটা পরিমাণে ভয়ানক হয়ে গেছে যেটা বলার বাইরে। পরে ওনাকে ওষুধ কিছু খাওয়ার পরেও কিছু কাজ হচ্ছিল না। পরে একজন ইমাম সাহেব ছিল তাদের পাশে, তিনি আবার গা ফুক দিয়ে দেয়। তারপরে দিন সে জানতে পারে যে এই লাশটাকে কয়েকজন মিলে ধর্ষণ করে এই লাশটাকে এই গাড়ির উপরে ফালাই দিয়ে অ্যাক্সিডেন্টেরটা পায়চারা করতে চাচ্ছিল। কিন্তু এই যে লাশটার এই প্রমাণটা বেরিয়ে এলো, যেটা শোনার পর তার আত্মাটা এত পরিমাণে ভয়ানক হয়ে গেছে যেটা বলার বাইরে। কারণ একটা মানুষকে কি পরিমাণে হিংস্র, কতগুলো মানুষ এরকম করে করতে পারে যেটা বলার বাইরে। তো তারপর তারা শুনতে পারে যে এই কয়েকজন আসামিকে ধরতে পারে, পড়ার পর তারা স্বীকার করে এই বিষয়গুলো। ইনি যে সাজুভাই ড্রাইভার, ইনি যেটা বলেন যে এর আগে ইনি কখনো এরকম সিচুয়েশনে পড়ে নাই, এরকম লাশ কখনো দেখে নাই। আর এই যে গ্লাসে যে জিনিসটাকে দেখতে পেল, এই জিনিসটা উনি কখনো আন্দাজ করে নাই। এই বিষয়টা নিয়ে উনি আবার এই ইমাম সাহেবকে বলছিল। সেই ইমাম সাহেব বলে যে তোমার গাড়িটা যে জায়গায় বন্ধ হয়ে গেছিল সেখানে একটা বড় একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের পাশে একটা বড় ভয়ঙ্কর লেভেলের পিশাচ থাকে, এই পিশাচটাই হয়তো এই রক্তগুলো খাচ্ছিল, এই জন্যই তুমি এটাকে দেখতে পাইছো, আয়নার কারণেই দেখতে পাচ্ছ। কিন্তু যদি তুমি মাথাটা ঘুরিয়ে দেখতা তাহলে হয়তো বা দেখতে পাইতা না। এরকম করে বলার পর এই সাজু ভাই বলে যে আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে ইনি কয়েক মাস এই অ্যাম্বুলেন্স চালানোর পর উনি এই গাড়ি ভয় তার ভেতরে একটা ঢুকে গেছে যেটা বলার বাইরে। ইনি যে সময় লাশ নিয়ে আসতো না কেন তার একটা ভয় কাজ করতো, সেই জন্য উনি অ্যাম্বুলেন্স চালা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সে একটা এমনি প্রাইভেট কার নিয়ে ওইখানে ড্রাইভারিং করে। তো এটাই ছিল এই সাজু ভাইয়ের ঘটনা। তো আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে এই অ্যাম্বুলেন্স চালকের ঘটনাটি। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগছে। তো এর পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর বাসায় কিছু করে ঘটনা নিয়ে আসার জন্য। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম রাসূল ভাই। এই ঘটনাটি আমি খুব রিসেন্টলি শুনেছি এবং এই ঘটনাটি আমার এক ফ্রেন্ড, আমি তার নাম সঙ্গত কারণেই জানাচ্ছি না, তার হসপিটালে ঘটে যাওয়া এই ঘটনাটি। তো আমার সেই ফ্রেন্ড হসপিটালে ডিউটিতে রয়েছেন সেই সময় এবং সে বলছে, তার ভাষাতে আমি বলছি, ও বলছে যে দেখ গৌরব, এরকম আমি হসপিটালে সেদিন ডিউটিতে ছিলাম, হসপিটালে ডিউটিতে আছি, এমার্জেন্সিতে রয়েছি, এমন সময় একটা পেশেন্ট আসলো। সে পেশেন্টের হাত পা সবকিছু ভাঙা, বলছে পুরো ফ্র্যাকচার্ড বডি, টোটাল ফ্র্যাকচার্ড বডি, ঘাড় ভেঙে গেছে, বেঁকে গেছে ঘাড়, হাত ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সব ভেঙে গেছে। এবং ও বলছে যে পেশেন্ট বাঁচবে না আমি জানি, এই পেশেন্ট বাঁচা সম্ভব নয়, কিন্তু যেহেতু আমাদের হসপিটালে এসেছে এবং হসপিটাল কলকাতার বেশ নাম করা হসপিটাল, বড় হসপিটাল, সরকারি হাসপাতাল, যেহেতু আমাদের হসপিটালে এসেছে চিকিৎসা তো করতে হবে। বলছে প্রথম থেকে একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত ওই ছোটবেলায় যেমন মমি দেখতাম না, একদম ব্যান্ডেজ দিয়ে বাঁধা,